নমস্কার, রাজা বাংলা থেকে আমি শুভাশিস। আজ শিয়ালদা কোর্টে অভয়ার বিচার চলছে। অভয়ার বিচার চলছে মানে সাক্ষ্য গ্রহণ চলছে, কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। কি সেই পরিস্থিতি? সিবিআই এবং পিপি, যিনি গভর্নমেন্টের তরফ থেকে উকিল নিযুক্ত থাকেন, সিবিআই এবং পিপি অভয়ার মা বাবার সাক্ষ্য দিতে বাধা দিয়েছেন। হ্যাঁ, আবারও বলছি, অভয়ার বাবা মার সাক্ষ্য দিতে বাধা দিয়েছেন। মানে অভয়ার বাবা মার সাক্ষ্য গ্রহণ করা যায়নি। সিবিআই কেন বাধা দিলেন এই কাজটাতে? অদ্ভুত লাগছে না? যেখানে সিবিআই এই মামলার সাথে জড়িত এবং সিবিআই এই মামলার তদন্ত ভাগ চালাচ্ছেন, তারা সেখানে অভয়ার বাবা মার যেখানে সাক্ষ্য গ্রহণ করা উচিত, কোর্টের কাছে কি বলতে চান তার বাবা মা, সেটা সিবিআই বাধা দিচ্ছে। সিবিআই এবং পিপি, অদ্ভুত না? পিপি মানে রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের উকিল, তারা বাধা, রাজ্য সরকারের অ্যাডভোকেট, তারা বাধা দিচ্ছেন কোর্টে তার বাবা মার বক্তব্য গ্রহণ করতে। কেন এই অবস্থা? কেন কেন তার বাবা মার এই সাক্ষ্য দিতে তাকে দেয়া যাবে না, এই প্রশ্ন উঠছে কারণ সিবিআই 90 দিনের মধ্যে কোর্টে চার্জশিট জমা না দিতে পারার কারণে আপনারা জানেন যে মূল অভিযুক্ত, যার নাম উঠেছে সন্দীপ ঘোষ, তাকে ছেড়ে দিতে হয়েছে। বিরূপাক্ষ বিরুদ্ধে প্রত্যেকে আস্তে আস্তে ধীরে ধীরে জামিন পেয়েছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে যখন কোর্টে, শিয়ালদা কোর্টে বিচার চলছে, যে বিচার ব্যবস্থা, সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে 52 জনের সাক্ষ্য গ্রহণ করা গেছে। যদিও 52 জনের সাক্ষ্য গ্রহণ করা গেছে, এটা একটা পজিটিভ দিক, কিন্তু সিবিআই কেন বাধা দিচ্ছেন যে অভয়ার বাবা মাকে সাক্ষ্য গ্রহণ করতে দেওয়া হবে না? জানি না এটা দীর্ঘদিন তারা বাধা দিতে পারবেন কিনা। সবচেয়ে মজার ব্যাপার, তার সাথে যুক্ত হয়েছেন সরকারি পাবলিক প্রসিকিউটর। সরকারি উকিল বাধা দিতেই পারে, সরকারি উকিল না বাধা দেওয়ার কারণ নেই, কারণ সরকার পক্ষের যারা উকিল থাকেন তাদের এটাই কাজ যে এই মামলাকে যেন তেন প্রকারে, যদিও সরকার পক্ষ বারবার বলে এসছেন তারা উপযুক্ত ভাবে সেই এর বিচার চান, এবং আগ বাড়িয়ে বলেছিলেন আমাদের যুবরাজ যে তিনি অপরাধীর ফাঁসি চান। কিন্তু মুশকিল হলো অপরাধীকে, তাকে তো আগে শনাক্ত করতে হবে। যদি অপরাধী শনাক্ত না হয়, ফাঁসি কার দেবেন এটা বলবেন? আপনারা তো যে তথ্যগুলো সামনে আসছে সেখানে দাঁড়িয়ে আপনাদের ঘাড়ে বর্তাচ্ছেন, অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করার জায়গা নেই যে আপনারা সেই বিচার ব্যবস্থাকে বিলম্বিত করছেন, নানাভাবে বিলম্বিত করেছেন। আজকে শিয়ালদা কোর্টে যে অভয়ার বাবা মার শুনানি বা সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা হয়েছিল, সেই সাক্ষ্য গ্রহণে পিপি বাধা দিয়েছেন। শুধু পিপি নয়, বারবার বলছি সিবিআই এখানে যুক্ত হয়ে পড়ছেন। তাহলে কি 2-2-4 হতে যাচ্ছে ব্যাপারটা? যেটা বিরোধী পক্ষ বলতে সিপিআইএম বা বামপন্থী দলগুলো বারবার বলছিলেন যে টিএমসি আর বিজেপি এক জয়েন্ট হয়ে কাজ করছে, সেটাই কি প্রমাণিত হয়ে গেল? সেটাই কি প্রমাণিত হচ্ছে বারবার তাদের কার্যকলাপের মধ্য দিয়ে? যে জনসাধারণ, যে আপামর জনসাধারণ রাস্তায় নেমে উত্তাল আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনকে কিভাবে স্থগিত করে দিতে হয় রাজ্য সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ধীর মাথায় এটা করতে পেরেছেন। এটা তার সাফল্য। এই কাজ তিনি করতে পেরেছেন, এটা তার সাফল্য, কারণ এটাই তার কাজ, যে আন্দোলনকে ধীরে ধীরে কোনো রকম লাঠিচার্জ না করে, কোনো কিছু না করে, কিভাবে মানুষকে আস্তে আস্তে করে ধীরে ধীরে একদম বাড়িতে বসিয়ে দিতে পেরেছেন। ডাক্তাররা যদিও আন্দোলনের কথা বলছেন, কিন্তু সেই আন্দোলন সেভাবে উঠছে না। ওঠার কথাও নয়, প্রতিদিন আন্দোলন এইভাবে ওঠেও না। কিন্তু মমতা ব্যানার্জি পলিটিক্স হিসাবে যে অনেকটা এগিয়ে আছেন, সেটা তো অস্বীকার করার উপায় নেই। এটা দেখলেই, তার কার্যক্রম দেখলেই বোঝা যায়। তার চারপাশে যারা আছেন তাকে যে বুদ্ধি দেন সেটাই পরিষ্কার। কিন্তু আমাদের প্রশ্ন হলো, একটা জায়গায় দাঁড়িয়ে কেন সিবিআই আজকে এটা বাধা দিলেন? আমরা সেটা জানতে চাইছি, আমরা জানার চেষ্টা করছি। কেন সিবিআই এই কাজে জড়িয়ে পড়ছেন? যেখানে সিবিআই এর সাক্ষ্য গ্রহণ করা উচিত, সিবিআই সেই সাক্ষ্য গ্রহণ না করে সিবিআই কোর্টকে বাধা দিচ্ছেন। কোর্টে অভয়ার মা বাবাকে নিয়ে যে সাক্ষ্য গ্রহণের কথা ছিল, সেটাকে তারা বাতিল করে দিতে পেরেছেন। 2-2-4 হয়ে যাচ্ছে নাকি?
হচ্ছে তো, পাবলিক রাস্তাঘাটে একই আলোচনা হচ্ছে। এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই মামলাটা আগে দেখছিলেন, পরে আমাদের গোভারকে দেওয়া হয়, বিন্দা গোভারকে দেওয়া হয়, সেই গোভার মামলা থেকে হাত তুলে দিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখানেও প্রশ্ন রেখেছেন যে উনি কার ইন্ধনে এই মামলা পেয়েছিলেন আর কেনই বা তিনি এই মামলা থেকে সরে গেলেন। অদ্ভুত নয় কি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর একটা ইঙ্গিত দিয়েছেন, যদি বিচার ব্যবস্থা থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যায়, সেখানে সাধারণ মানুষ বিচার ব্যবস্থা নিজের হাতে তুলে নেবেন। এটা একটা খুব ক্ষতিকারক দিক। সাধারণ মানুষ যদি বিচার ব্যবস্থাকে হাতে তুলে নেন, সেটা খুব একটা সমাজের পক্ষে ভালো জায়গায় দাঁড়াবে না, এবং তার ফলে যেটা হবে, একটা শাসন ব্যবস্থা, একটা সুষ্ঠু ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য হবে। আমরা চাইবো সরকার সঠিক পদ্ধতিতে তার এই যে অভয়ার বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে দিন। কারণ কামদুনি বিভিন্ন জায়গায় যেভাবে দেখা গেছে যে সরকার তাদের উদ্দেশ্যকে চরিতার্থ করতে পেরেছেন, সেই উদ্দেশ্য আজকে সামনে এসেছে। সরকার, আপনারা দেখেছেন অনিরুদ্ধ দে, তিনি আবার মেডিকেল কাউন্সিলে গিয়েছিলেন এবং সেখানে তার স্যামসাং পাক্কা, তিনি তার আবার পুরনো পদে বহাল হতে যাচ্ছেন, অথচ তাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল। কোথা থেকে কোথায় জল গড়িয়ে যাচ্ছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে না আপনাদের মনে হয় না সবকিছু যেন একসাথে হজবট হয়ে যাচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে? আমরা আমাদের সামনে এই বলা হলো, এদের সাসপেন্ড করে দেওয়া হলো, এদের বাতিল করে দেওয়া হলো, এদের রিজেকশন করে দেওয়া হলো, আবার তারা সেই পুরনো পদে গিয়ে, তাহলে কি সন্দীপ ঘোষ কি সেই পুরনো পদে বহাল থাকবেন? এই প্রশ্ন অলরেডি উঠতে শুরু করেছেন। সন্দীপ ঘোষ কি আবার সুপারের পদে বসবেন? এই কথা সামনে আসতে শুরু করেছে, যদিও বোধহয় সেই আশা নেই। কারণ হচ্ছে কোর্ট একটা জিনিস, মাননীয় তীর্থঙ্কর ঘোষ এই মামলার বিচার করছেন, তিনি শুনতে রাজি হয়েছেন এবং তিনি একটা কথা বলেছেন, 313 ধারার কেসে 313 ধারায় যারা যারা অভিযুক্ত তাদের প্রত্যেককে এই আদালতে আসতে হবে এবং সাক্ষ্য দিতে হবে। যারা যারা এই মামলায় অভিযুক্ত তাদের প্রত্যেককে এই আদালতে সাক্ষ্য দিতে হবে। দেখতে থাকুন গাই বাংলা, আমরা আপডেট দিতে থাকবো অভয়ার বিচার কোন দিকে। বহু রাত জেগেছি, বহু পথ চলেছি, সেই পথে আপনারা সাথ দিয়েছেন, আপনারা লক্ষ লক্ষ মানুষ এই পথে চলেছেন আপনাদের বিচার ছিনিয়ে আনার জন্য। সেই বিচারের এখনো লড়াই চলছে, সেই লড়াই আপনারা দেখতে থাকুন রাই বাংলা।